23 বছর আগে একবার পরী ডুবতে বসেছিল। তাকে সেদিন টেনে তুলেছিল পরীর বড় চাচি। 23 বছর পর আবার একজন পরীর মেয়েকে টেনে তুলল। বাহ, বেশ মজার ব্যাপার তো। কিন্তু পরীর কি সেই শৈশবের কথা মনে আছে? অনেক বড় বড় ঘটনা মানুষ চট করে ভুলে যায়, আবার অর্থহীন সামান্য অনেক অকিঞ্চিতকর ব্যাপার মানুষের অন্তরে দাগ কেটে বসে যায়। বড় চাচার 11 বছরের বিবাহিত জীবনে কত বড় বড় ঘটনাই তো ঘটেছে, কিন্তু সেসব ছবি বড় ঝাপসা, কষ্ট করে দেখতে হয়, ঠিক ঠিক মনে পড়তে চায় না। শিরিন মরবার সময় তাকে যেন কী সব বলেছিল, সেসব কেমন আবছাভাবে মনে আসে। এমনকি শিরিনের চেহারাও ঠিকঠাক মনে পড়ে না, কিন্তু একটি ছোট্ট ঘটনা, একটি অতি সামান্য ব্যাপার আজও কি পরিষ্কারভাবে মনে আছে তার। সেদিন ভীষণ গরম পড়েছিল। দুপুরে একটু ঘুমিয়েছিলেন, ঘেমে একেবারে নিয়ে গেছেন। ঘুম যখন ভাঙল তখন বেলা পড়ে গেছে। তিনি বারান্দার ইজি চেয়ারে এসে বসেছেন। একটি কাক কোত্থেকে এসে কাঁ কাঁ শুরু করেছে। তিনি হাত নেড়ে কাক তাড়িয়ে দিলেন। সেটি আবার উড়ে এলো। আর ঠিক তখনই শুনলেন ঘরের ভেতর থেকে শিরিন খুব মৃদু স্বরে সুর করে বলছে, রসুন বুনেছি, রসুন বুনেছি। কতদিন হয়ে গেল, তবু তার মনে হয় যেন সেদিনের ঘটনা। কাকটির তাকানির ভঙ্গিটিও তার মনে আছে। এরকম হয় কেন মানুষের? বড় বিচিত্র মন আমাদের। বড় চাচা দুপুরের খাবার খেতে আনিসের ঘরে চলে গেলেন। আনিস অসুস্থ হয়ে এখানে পড়ে আছে প্রায় 11 মাস। এই 11 মাসের প্রতি দুপুরে তিনি আনিসের সঙ্গে খেতে বসেছেন। খাওয়ার ঘণ্টাখানিক সময় তিনি আনিসের ঘরে কাটান। এটা সেটা নিয়ে হালকা গল্পগুজব করেন। আজ ঘরে ঢুকে দেখলেন খাবার দিয়ে গিয়েছে এবং আনিস গোগ্রাসে খাচ্ছে। সে চাচাকে দেখে লজ্জিত হয়ে বলল, বড় খিদে পেয়েছে চাচা। খিদে পেলে খাবি, আমার জন্য অপেক্ষা করতে হবে নাকি রে গাধা? আপনি হাত ধুয়ে আসুন। তোর শরীর কেমন বল? ভালো। ব্যথা হয়নি? না। সকালের দিকে অল্প হয়েছিল, এখন নেই। বড় চাচা খেতে বসে আনিসের দিকে বারবার তাকাতে লাগলেন। আনিসের চেহারায় তার বাবার চেহারার আদল আছে, খুব পুরুষালী গড়ন, তবে মেয়েদের মতো ছোট্ট বরফি কাটা চিবুক। এইটুকুতেই তার চেহারায় অনেকখানি ছেলে মানুষই এসে গেছে। আনিস বলল, বড় চাচা, আপনার সানাই শুনে আজ জেগেছি। সানাইয়ের কথায় বড় চাচার মন খারাপ হয়ে গেল। তিনি যেমন হবে ভেবেছিলেন তেমনটি হয়নি। তিনি চেয়েছিলেন বিয়ের এই আনন্দ উৎসবের সঙ্গে সঙ্গে একটি সকরুণ সুর কাঁদতে থাকুক, সবাইকে মনে করিয়ে দিক এবারই সবচেয়ে আদরের একটি মেয়ে আজ চলে যাচ্ছে। আর কখনো সে জোতমারাতে ছাদে দাপাদাপি করে ভুল সুরে রবীন্দ্র সঙ্গীত গাইবে না। কিন্তু তিনি যেমন চেয়েছিলেন তেমনটি হলো না। অল্প বেলা বাড়তেই তুমুল হইচয়ে সানাইয়ের সুর ডুবে গেল। তিনি মনমরা হয়ে রেডিওগ্রাম বন্ধ করে দিলেন। বড় চাচা হাত ধুয়ে এসে বসলেন আনিসের বিছানায়। আচমকা প্রশ্ন করলেন, তোর কি খুব খারাপ লাগছে আনিস? কই না তো। আমেরিকা থেকে ফিরে এসে একটা সাদাসিধা ভালো মেয়ে বিয়ে করিস তুই। আনিস হেসে ফেলল। বড় চাচা গম্ভীর হয়ে বললেন, হাসির কি হলো? হাসছিস কেন? আমি আর বাঁচব না, দিস ইজ আ লস্ট গেম। বড় চাচা কথা বললেন না। আনিসের সিগারেট খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বড় চাচা না যাওয়া পর্যন্ত সেটি সম্ভব নয়। সে অপেক্ষা করতে লাগলো কখন তিনি ওঠেন, কিন্তু তিনি উঠলেন না। আনিসের সিগারেট পিপাসা আরও বাড়িয়ে দিয়ে একটি চুরুট ধরালেন। আনিসের দিকে সরু চোখে তাকিয়ে বললেন, কোনো কারণে আমার উপর কি তোর কোনো রাগ আছে? কী যে বলেন চাচা, রাগ থাকবে কেন? না, সত্যি করে বল। কি মুশকিল, আমি রাগ করব কেন? কি হয়েছে আপনার বলুন তো? আমার কিছু হয়নি। বড় চাচা হঠাৎ ভীষণ অন্যমনস্ক হয়ে পড়লেন।
কাল রাত থেকে তার মনে হচ্ছিল আনিসের মনে তার প্রতি কিছু অভিমান জমা আছে। আনিস যদিও এখন হাসছে, তবুও সেই হাসি মুখ দেখে তার কষ্ট হতে লাগলো। তিনি নিজের মনে খানিকক্ষণ বিড়বিড় করলেন, তারপর উঠে দাঁড়িয়ে যাই বলে ছুটে বেরিয়ে চলে গেলেন। বড় চাচা হচ্ছেন সেই ধরনের মানুষ যারা সামান্য ব্যাপারে অভিভূত হন না। আজ আনিসকে দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি চাইছিলেন কিছু একটা করেন, কিন্তু কি করবেন তা তার জানা নেই। আনিসের জন্য তার একটি গাঢ় দুর্বলতা রয়েছে। নিজের দুর্বলতাকে তিনি কোনো কালেই প্রকাশ করতে পারেন না। প্রকাশ করবার খুব একটা ইচ্ছাও তার কোনো কালে ছিল না, কিন্তু আজ তার মন কাঁদতে লাগলো। ইচ্ছে হলো এমন কিছু করেন যাতে আনিস বুঝতে পারে এই গৃহে তার জন্য একটি কোমল স্থান আছে। কিন্তু আনিস বড় অভিমানী হয়ে জন্মেছে। তার জন্যে কিছু করা সেই কারণেই হয়ে ওঠে না। খুব ছোটবেলায় আনিসের যখন 11-12 বৎসর, তখনই বড় চাচা আনিসের তীব্র অভিমানের খোঁজ পান। বড় হয়েছে বলে আনিস তখন আলাদা ঘরে ঘুমায়। তার ঘরটি একতলায়। পাশের ঘরে আনিস, জরি ও পরিদের মাস্টার সাহেব থাকেন। এক রাত্রিতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বড় চাচা আনিসের ঘরের পাশ দিয়ে যাবার সময় শুনলেন আনিস কাঁদছে। তিনি ডাকলেন, আনিস, কি হয়েছে রে? আনিস ফুপিয়ে বলল, ভয় পাচ্ছি। আয় আমার ঘরে, আমার সঙ্গে থাকবি। না। তাহলে আমি সঙ্গে শুই। দরজা খোল তুই। আনিস দরজা খুলল না। তিনি অনেকক্ষণ বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। বড় চাচার মনে হলো জরির বিয়ের এই দিনটি আনিসের জন্য খুব একটা দুঃখের দিন, কিন্তু তার কিছুই করবার নেই। যে ছেলেটির সঙ্গে জরির বিয়ে হচ্ছে তার খোঁজ বড় চাচাই এনেছিলেন। তার আবাল্যের বন্ধু আশরাফ আহমেদের বড় ছেলে, নামও বিনয়ী, লাজুক ও হৃদয়বান। দেখতে আনিসের মতো সুপুরুষ নয়, রোগা ও কালো। জরির বাবা আপত্তি করেছিলেন, বারবার বলেছেন ছেলের ধরন ধারণ যেন কেমন। জরির মারও ঠিক মত নেই, মিনমিন করে বলেছেন, ইউনিভার্সিটির মাস্টার, কয় পয়সার বেতন পায়। কিন্তু বড় চাচার প্রবল মতের বিরুদ্ধে কোনো আপত্তিই টিকল না। তার যুক্তি হচ্ছে জরির মতো একটি ভালো মেয়ের জন্য এরকম একজন ভাবুক ছেলেই দরকার, যে গল্প কবিতা লেখে। জরি সুখ পাবে। কিন্তু আপত্তি উঠল সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে। বড় চাচা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সেদিন শয্যাশায়ী, দাঁতের ব্যথায় কাতর। সন্ধ্যাবেলা ঘরের বাতি জ্বালেননি, অন্ধকারে শুয়ে আছেন। জরি এসে কোমল গলায় ডাকল, বড় চাচা। কি জরি? আপনাকে একটা কথা বলতে এসেছি। বড় চাচা বিছানায় উঠে বসলেন। বিস্মিত হয়ে বললেন, বাতি জ্বালা জরি? না, বাতি জ্বালাতে হবে না। জরি এসে বসল তার পাশে। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে জরি? বড় চাচা, আমি। বল, কি ব্যাপার? জরি থেমে থেমে বলল, বড় চাচা, আমি ওই ছেলেটিকে বিয়ে করব না। কেন, কি হয়েছে? বড় চাচা, আমি আনিস ভাইকে বিয়ে করতে চাই। জরি কাঁদতে লাগলো। বড় চাচা স্তম্ভিত হয়ে বললেন, আনিস জানে? জরি ফোপাতে ফোপাতে বলল, জানি, তাকে আসতে বলেছিলাম, তার নাকি লজ্জা লাগে। দুজনেই বেশ কিছু সময় চুপচাপ কাটালো। বড় চাচা এক সময় বললেন, আচ্ছা ঠিক আছে। সে রাতে তিনি একটুও ঘুমোতে পারলেন না। অনেকবার তার ইচ্ছে হলো তিনি আনিসের কাছে যান, কিন্তু তিনি নিজের ঘরেই বসে রইলেন। তার অনেক পুরনো কথা মনে পড়তে লাগলো। জরির অনেক অদ্ভুত আচরণ অর্থবহ হলো। একটি মেয়ে তো শুধু শুধু একা ছাদে বসে কাঁদতে পারে না। সে চোখের জলের কোনো না কোনো কোমল কারণ থাকে। আশ্চর্য, এসব তার চোখ এড়িয়ে গেল কি করে? বিয়ে বড় চাচাই ভেঙে দিয়েছিলেন, যদিও কাউকেই বলেননি। এত আগ্রহ যে বিয়ের জন্য ছিল, হঠাৎ তা উবে গেল কেন? আজ জরির বিয়ে হচ্ছে, এবং আশ্চর্য, সেই ছেলেটির সঙ্গেই।
মাঝখানে একটি ভালোবাসার সবুজ পর্দা দুলছে ঠিকই, কিন্তু তাতে কি? জীবন বহতা নদী। একটি মৃত্যু পথযাত্রী যুবকের জন্য তার গতি কখনো থেমে যায় না, থেমে যাওয়া উচিত নয়। বড় চাচার কষ্ট হতে লাগলো। জরির জন্য কষ্ট, আনিসের জন্য কষ্ট, এবং সেই সঙ্গে তার মৃতা স্ত্রীর জন্যে কষ্ট। তার ইচ্ছে হলো আবার আনিসের ঘরে যান, তার মাথায় হাত রেখে মৃদু গলায় বলেন, আনিস, তোর মনে আছে একবার আমার সঙ্গে জন্মাষ্টমীর মেলায় গিয়েছিলি? সেখানে। তিনি আবার আনিসের ঘরে ফিরে এলেন। আনিস পা দোলাতে দোলাতে সিগারেট টানছিল। বড় চাচাকে দেখে সে সিগারেট লুকিয়ে ফেলল। কিছু বলবেন চাচা? না না, কিছু বলবো না। বড় চাচা আবার ফিরে গেলেন। দুপুরের রোদ সরে গেছে। শীতের বিকেল বড্ড দ্রুত এসে যায়। বেলা 3টে মোটে বাজে। এর মধ্যেই গাছের ছায়া হয়েছে দীর্ঘ, রোদ গিয়েছে নিভে। বৈকালিক চায়ের জোগাড়ে ব্যস্ত হয়েছেন জরির মা। হাতে সময় খুব অল্প। সন্ধ্যা 7টার আগেই বরযাত্রী এসে যাবে। তারা খবর পাঠিয়েছে 9টার মধ্যেই যেন সব শেষ করে কনে বিদায় দিয়ে দেওয়া হয়। রান্নাবান্না হয়ে গিয়েছে, ছাদে টেবিল চেয়ার সাজানোও শেষ। 100 বরযাত্রীকে এক বৈঠকেই খাইয়ে দেবার ব্যবস্থা হয়েছে। বাড়ির সামনে ডেকোরেটররা চমৎকার গেট বানিয়েছে। সন্ধ্যার পরপরই ইলেকট্রিক বাল্বের আলোয় সেই গেট ঝলমল করবে। জরির বাবার অফিস সুপারিনটেন্ডেন্ট কি মনে করে যেন দুপুরবেলাতে এসে পড়েছেন। জরির বাবা সারাক্ষণ তার সঙ্গেই আছেন। জরির মার হাতে যদিও কোনো কাজ নেই, তবু তিনি মুহূর্তের জন্যও ফুরসত পাচ্ছেন না। আজ তার গোসলও করা হয়নি, দুপুরের খাওয়াও হয়নি, সারাক্ষণই ব্যস্ত হয়ে ঘুরঘুর করছেন। এখন তার প্রচণ্ড মাথা ধরেছে, তবু এই মাথা ধরা নিয়েই বিরাট এক কেটলি চা বানিয়ে নিয়ে এসেছেন। পাড়ার মেয়ে এবং জরির বন্ধুরা জরিকে ঘিরে বসেছিল। চা আসতেই অকারণ একটা ব্যস্ততা শুরু হলো। কনক বলল, জরি, তুই চা খাবি এক কাপ? না, আমার শরীর খারাপ লাগছে। খা না এক ঢোক। চায়ে প্রচুর চিনি ও এলাচ দেয়, পায়েসের মতো গন্ধ, তবু চমৎকার লাগছে খেতে। জরির মা বললেন, চপ আনতে বলেছি, যে কয়টা পারো খেয়ে নাও সবাই, রাতে খেতে দেরি হবে। আবার একটা হুল্লোড় উঠল। কন্যাপক্ষীয় মেহমানদের আসবার বিরাম নেই। রিকশা এসে থামছে, হাসি মুখে নামছে চেনা লোকজন, কিছুক্ষণের মধ্যেই মিশে যাচ্ছে বিয়েবাড়ির স্রোতে। এরকম একটা উৎসবে কাউকেই আলাদা করে চেনা যায় না, সবাই বাড়ির লোক হয়ে যায়। আনিসের মা তাই রিকশা থেকে নেমে হক চকিয়ে গেলেন। আনিসের মা যে আসবেন তা সবাই জানত। তাকে চিঠি লিখে জানানো হয়েছে আনিস 17 তারিখে আমেরিকা যাচ্ছে, জটিল অপারেশন হবে, একবার যেন তিনি আসেন। সেই চিঠি পেয়ে আনিসের মা যে এত আগে ভাগে এসে পড়বেন তা কেউ ভাবেনি। অনেক দিন পর দেখা, তবু জরির মা ঠিকই চিনলেন। চিনলেও না চেনার ভান করলেন। বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আনিসের মা কুণ্ঠিত হয়ে বললেন, আমি আশরাফি, আনিসের মা। তার স্বামী ভদ্রলোকটি মোটাসোটা ধরনের গোবেচারা ভালো মানুষ। তিনি বিনীত হেসে বললেন, আপা ভালো আছেন? কার বিয়ে? আমার সেজমের। বলতে গিয়ে জরির মার একটু লজ্জা লাগলো, কারণ বরির বিয়ের সময় এদের কোনো খবর দেননি, জরির বিয়েতেও না। জরির মা বললেন, আপনারা হাত মুখ ধোন, আনিসের সঙ্গে দেখা করলে দোতলায় যান। আনিসের মা দোতলায় উঠলেন না। তার হয়তো কোনো কারণে লজ্জাবোধ হচ্ছিল। বিয়েবাড়িতে অতিথি হিসেবেও নিজেকে অবাঞ্ছিত লাগছে, কিন্তু তাকে তো আসতেই হবে, কারণ এই বাড়িতে তার একটি অসুস্থ ছেলে আছে। সেই ছেলেটি একসময় এতটুকুন ছিল, দুটি ছোট ছোট দুধদাঁত দেখিয়ে অনবরত হাসত, কথা শিখল অনেক বয়সে, তাও কি বলতে পারত না, আম্মাকে ডাকত আন্না বলে। আহ, চোখে জল আসে কেন? পুরনো কথায় বড় মন খারাপ হয়ে যায়। তিনি ছোট ছোট পা ফেলে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। এ বাড়ির লোকজন অনেকেই আজ তাকে চিনতে পারছে না। এও এক বাঁচোয়া, চিনতে পারলে আরও খারাপ লাগতো। মাঝবয়সী এক মহিলা তাকে জিজ্ঞেস করলেন, আপনি জরির কি হন? তিনি থতমত খেয়ে কি একটা বললেন, লোকজনের সঙ্গ ছেড়ে চলে গেলেন ভেতরের দিকে। আনিস লোকটিকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। আগে আরও 2-1বার দেখা হয়েছে।
আজ যদিও অনেক দিন পর দেখা, তবু চিনতে একটুও দেরি হলো না। লোকটি ঘরের বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল। আনিসকে তাকাতে দেখে মৃদু গলায় বলল, ভেতরে আসবো? আসুন। লোকটি ঘরের ভেতর এসে দাঁড়ালো। মাথার চুল পেকে গেছে, কপালের চামড়া কোঁচকানো, চোখ দুটি ভাসা ভাসা। সমস্ত মুখাবয়বে একটা ভালো মানুষই আত্মভোলা ভঙ্গি আছে। আমি একটু বসলে তোমার অসুবিধা হবে? বসুন বসুন, অসুবিধা হবে কেন? আমাকে চিনতে পেরেছো তো বাবা? হ্যাঁ, আমি তোমার মাকে নিয়ে এসেছি। আনিস চুপ করে রইল। লোকটির বসবার ধরন কেমন অদ্ভুত। পা তুলে পদ্মাসন হয়ে চেয়ারে বসেছেন, সারাক্ষণই হাসছেন আপন মনে। আনিস কী কথা বলবে ভেবে পেল না। দুজন লোক চুপচাপ কতক্ষণ বসে থাকতে পারে? একসময় আনিস বলল, আপনার ছেলে মেয়ে কয়টি? 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেমিস্ট্রিতে অনার্স, এবার 2nd ইয়ার। ছেলে মেয়েদের কথা বলতে পেরে ভদ্রলোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ঝুঁকে এলেন আনিসের দিকে, গাঢ় স্বরে বলতে লাগলেন, বড় মেয়ের নাম নীলা, তোমার মা রেখেছেন। ছোট মেয়ের নাম আমি রেখেছি ইলা। ছেলেটির নাম শাহিন। ভদ্রলোক মহা উৎসাহে পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। তেমনি অন্তরঙ্গ সুরে বলতে লাগলেন, গত ঈদের সময় নীলা তোমাকে একটা ঈদ কার্ড পাঠিয়েছিল, নিজেই এঁকেছে। নদীতে সূর্যাস্ত হচ্ছে, 2টি বক উড়ে যাচ্ছে। তুমি পাওনি বাবা? পেয়েছিলাম। নীলা ভেবেছিল তুমিও তাকে একটা পাঠাবে। সে রোজ জিজ্ঞেস করত, বাবা তোমার ঠিকানায় আমার কোনো ঈদ কার্ড এসেছে? আনিস লজ্জা পেল খুব। লজ্জা ঢাকবার জন্য জিজ্ঞেস করল, ইলা কত বড় হয়েছে? ক্লাস 9-এ পড়ে, বৃত্তি পেয়েছে নন রেসিডেন্সিয়াল। দেখতে কেমন হয়েছে? আমার কাছে খুব ভালো লাগে, তবে শ্যামলা রং, নাকটা একটু চাপা। স্কুলের মেয়েরা তাকে চায়না ডেকে খ্যাপায়। আনিস হো হো করে হেসে ফেলল। নীলা ও ইলার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। আনিস মনে মনে ভাবল, ইলার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে সে বলবে, ইলা হলো চায় না, ব্যাং ছাড়া খায় না। ভদ্রলোক বললেন, তোমার ভাই বোনগুলির খুব শখ ছিল তুমি কিছুদিন তাদের সঙ্গে থাকো। একবার তোমার মা খুব করে লিখেছিল, ঠিক না? আনিস লজ্জিত হয়ে মাথা নাড়ল। তার মা সেবার শুধু চিঠিই লেখেননি, 100টি টাকাও পাঠিয়েছিলেন। সে টাকা ফেরত পাঠানো হয়েছিল। ভদ্রলোক উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, ইলা আবার কবিতাও লেখে। স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে তার কবিতা, রুগ্ন হওয়ার রহস্য কবিতার নাম। ভীষণ হাসির কবিতা, দাঁড়াও তোমাকে শোনাই, আমার মনে আছে কবিতাটি। ভদ্রলোক চেয়ার থেকে পা নামিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে লাগলেন। কয়েক হাঁড়ি পাটালি গুড়, সঙ্গে কিছু মিষ্টি দই, সেরেকখানি চিড়ে ছাড়াও লাগবে তাতে ভালো খাই। কি সবটা বলবো? আনিস সে কথার জবাব দিল না, ঘোলাটে চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ভদ্রলোক উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে বাবা, তুমি খুব ঘামছো? সে ব্যথাটি আবার শুরু হয়েছে। পা দুটো যেন কেউ জ্বলন্ত আগুনে ঠেসে ধরল। আনিস গোঙাতে শুরু করলো। ভদ্রলোক ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। মৃদু স্বরে ডাকলেন, ও বাবা শোনো, ও আনিস। আনিস বিকৃত স্বরে বলল, আপনি এখন যান, একা থাকতে দিন আমাকে। ভদ্রলোক নড়লেন না। একটা হাত পাখা নিয়ে সজোরে বাতাস করতে লাগলেন। মাঝে মাঝে বলতে লাগলেন, পানি খাবে বাবা, মাথায় হাত বুলিয়ে দেব। আনিস কথা বলতে পারছিল না। ভদ্রলোক অসহায় গলায় বললেন, কেউ কি একজন ডাক্তার ডেকে আনবে? বড় মায়া লাগে। আনিসের মা ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি সেখান থেকে দেখলেন আনিস চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে, আর ইলা নীলার বাবা প্রবল বেগে হাওয়া করছেন। আনিসের মা ঘরের ভেতর ঢুকলেন না। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন বাইরে। শুনলেন ইলার বাবা মৃদু স্বরে বলছেন, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু। তখন নিচে তুমুল হইচইয়ের সঙ্গে বর এসেছে বর এসেছে শোনা গেল। আতর বউ নিচে নামলেন। তাকে একজন ডাক্তার খুঁজে আনতে হবে। আনিসের জন্য একজন ডাক্তার প্রয়োজন। একটি লাজুক, ভদ্র ও বিনয়ী ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল জরির। মুসলমানদের বিয়ে বড় বেশি সাদাসিধা।
কয়েক মিনিটের মধ্যেই উৎসবের সমাপ্তি। যে ছেলেটির সঙ্গে কোনো জন্মেও জরির পরিচয় ছিল না, তার সঙ্গে পরম পরিচয়ের অনুষ্ঠানটি এত ক্ষুদ্র হতে দেখে ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। মনে হয় কি যেন একটা বাকি থেকে গেল। জরির দিকে চোখ তুলে তাকানো যায় না। শ্যামলা রঙের এই মেয়েটি এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিল? দেখে দেখে বুকের ভেতরে আশ্চর্য এক ব্যথার অনুভূতি হয়। ভয় হয়, সেই লাজুক ভদ্র বিনয়ী ছেলেটি কি এই রূপের ঠিক মূল্য দেবে? হয়তো দেবে, কারণ ছেলেটি কবি, মাঝে মাঝে গল্পও লেখে। হয়তো দেবে না, না চাইতে যা পাওয়া যায় তার কোনো কালেই কোনো মূল্য নেই। জরি বসে আছে সম্রাজ্ঞীর মতো। তার যে বন্ধুরা এতক্ষণ ঘেঁষাঘেঁষি করে বসেছিল, তারা এখন খানিকটা দূরে সরে বসেছে। বিয়ের পরপরই অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিতরা আলাদা হয়ে পড়ে। আভা জিজ্ঞেস করল, কেমন লাগছে জুরি? জেরি হাসল। কনক বলল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে। জুরির মা ক্লান্ত ও অবশ্য ভঙ্গিতে পাশেই বসে। বিয়ে হয়ে যাবার পর থেকেই তিনি অবিশ্রান্ত কাঁদছেন। জরি অনেকটা সহজ হয়েছে, হালকা দুই একটা কথাও বলছে। বরের ছোট বোন জরিকে নিয়ে কি একটা রসিকতা করায় সবার সঙ্গে গলা মিলিয়ে জরিও হেসেছে। একসময় সে বলল, মা, বড় চাচা কোথায়? আনিসের ঘরে। আনিসের অসুখটা খুব বেড়েছে, ডাকবো তোর চাচাকে? না, আনিস ভাইয়ের মায়ের সঙ্গে একটু আলাপ করব। আতর বউ ছেলের কাছে ছিলেন না, বারান্দায় একা একা দাঁড়িয়েছিলেন। জরি ডাকছে শুনে ঘরে এলেন। জরি বলল, ভালো আছেন চাচি? হ্যাঁ মা। জরি হঠাৎ তার পা ছুঁয়ে সালাম করল। আতর বউ বললেন, স্বামী ভাগ্যে ভাগ্যবতী হও লক্ষ্মী মা। বরের ছোট বোনটি আবার কি একটা হাসির কথা বলে সবাইকে হাসিয়ে দিল। আতর বউ বললেন, এই ছোট্টটি দেখেছি জরিকে, কি দুষ্টুই না ছিল, এখন কেমন বউ সেজে বসে আছে, অবাক লাগে। অনেকেই এসে জড়ো হয়েছে আনিসের ঘরে। বড় চাচা, হোসেন সাহেব, আনিসের মা, ইলানীলার বাবা, আনিসকে যে ডাক্তারটি চিকিৎসা করেন তিনি এবং পরী। সবাই চুপ করে আছে। ব্যথায় আনিসের ঠোঁট নীল হয়ে উঠেছে, তার চোখ টকটকে লাল। সে একসময় বিকৃত স্বরে বলল, দুলাভাই, আমাকে আমাকে ঘুম পাড়িয়ে দিন, বেথিটিন দেন। হোসেন সাহেব আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। বড় চাচা বললেন, হোসেন, তুমি পেথিড্রিন দাও। হোসেন সাহেব সিরিঞ্জ পরিষ্কার করতে লাগলেন। আনিসের মা থর থর করে কাঁপছিলেন। এক ফাঁকে হোসেন সাহেব তাকে বললেন, আপনি ভয় পাবেন না, এক্ষুনি ঘুমিয়ে যাবে। আনিসের মা বিড়বিড় করে কি বললেন ভালো শোনা গেল না। ইঞ্জেকশনের পরপরই আনিস পানি খেতে চাইল। রাত কত হয়েছে জানতে চাইল। হোসেন সাহেব বললেন, ঘুম পাচ্ছে আনিস? হ্যাঁ। আনিসের মা বললেন, এখন আরাম লাগছে বাবা? লাগছে। আনিসের মা দোয়া পড়ে ফু দিলেন ছেলের মাথায়। আনিস জড়িয়ে জড়িয়ে বলল, বাতি নিভিয়ে দাও, চোখে লাগে। বাতি নিভিয়ে তারা সবাই ঘর থেকে বেরিয়ে এলো। নিচে জরির বিদায়ের আয়োজন চলছে। রাত হয়েছে 10টা। বরযাত্রীরা আর 1 মিনিটও দেরি করতে চায় না, কিন্তু ক্রমাগতই দেরি হচ্ছে। কনে বিদায় উপলক্ষে খুব কান্নাকাটি হচ্ছে। জরির মা 2বার ফিট হয়েছেন, জরিকে ধরে রেখেছেন। বরকনেকে বারান্দায় দাঁড় করিয়ে ছবি তোলা হবে। জরি শেষবারের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার ছবি। ভাড়া করা ফটোগ্রাফার ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করছে। বর এসে দাঁড়িয়ে আছে কখন থেকে, কনের দেখা নেই। জরিকে বারবার ডাকা হচ্ছে। ঘরের সব ঝামেলা চুকিয়ে জরি যখন বারান্দায় ছবি তোলবার জন্য রওনা হয়েছে, তখনই হোসেন সাহেব বললেন, জরি, আনিসের সঙ্গে দেখা করে যাও, তার সঙ্গে আর দেখা নাও হতে পারে। জরি থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। হোসেন সাহেব বরকে বললেন, তুমি আর 2 মিনিট অপেক্ষা করো, এ বাড়ির একটি ছেলে খুবই অসুস্থ, জরি তার সাথে দেখা করতে যাক। যদি বলেন তবে আমিও যাব আপনাদের সাথে। না, তোমার কষ্ট করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, এসো জরি।
জরির সঙ্গে অনেকেই উঠে আসতে চাইছিল, কিন্তু হোসেন সাহেব বারণ করলেন। দলবল নিয়ে রোগীর ঘরে গিয়ে কাজ নেই। আনিসের ঘর অন্ধকার, বাইরে বিয়েবাড়ির ঝলমলে আলো। সে আলোয় আনিসের ঘরের ভেতরটা আবছা আলোকিত। জরি ভেতরে এসে দাঁড়ালো। হালকা একটি সৌরভ ছড়িয়ে পড়ল চারদিকে। জরি কি সেন্ট মেখেছে কে জানে। সে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মৃদুস্বরে ডাকল, আনিস ভাই, আনিস ভাই। কেউ সাড়া দিল না। হোসেন সাহেব বললেন, বাতি জ্বালাবো জরি? না না দুলা ভাই। জরি নিচু হয়ে আনিসের কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্যে একটি পুরুষ আজীবন তৃষিত হয়ে থাকে। হোসেন সাহেব বললেন, ছি জরি, কাঁদে না, এসো আমরা যাই। ঘরের বাইরে বড় চাচা দাঁড়িয়েছিলেন। জরি তাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, সব ঠিক হয়ে যাবে মা, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। নিচে তুমুল হইচই হচ্ছিল। জরি নামতেই তাকে বরের পাশে দাঁড় করিয়ে দিল। ক্যামেরাম্যান বলল, একটু হাসুন। সবই বলল, হাসো জরি, হাস, ছবি উঠবে। জরির চোখে জল টলমল করছে, কিন্তু সে হাসল। আনিসের ঘুম যখন ভাঙল, তখন কোলাহল স্তিমিত হয়ে এসেছে। সে কতক্ষণ ঘুমিয়েছে ঠিক বুঝতে পারছে না। জরি কি চলে গিয়েছে নাকি? উঠোনে সারি সারি আলো জ্বলছে। গেটের বাতিগুলি জ্বলছে নিভছে। তার বিছানার খানিকটা অংশ বারান্দার বাতিতে আলোকিত হয়ে আছে। আনিস ঘাড় উঁচু করে জানালা দিয়ে তাকালো। না, বরের গাড়ি এখনো যায়নি। জরি এখনো এই বাড়িতেই আছে। যাবার আগে দেখা করতে এখানে আসবে নিশ্চয়ই। আনিস তখন কি বলবে ভেবে পেল না। খুব গুছিয়ে কিছু একটা বলা উচিত, যাতে জরির মনের সব গ্লানি কেটে যায়। কিন্তু আনিস কোনো কথাই গুছিয়ে বলতে পারে না। জরিকে বিয়ে সাজে কেমন দেখাচ্ছে কে জানে। আনিস হয়তো দেখে চিনতেই পারবে না। জরি কি হুট করে তাকে সালাম করে বসবে নাকি? এই একটি বিশ্রী অভ্যেস আছে তার। ঈদের দিন কথা নেই বার্তা নেই, সেজে গুজে এসে টুপ করে এক সালাম। কিছু বলবে বলবে, সিনিয়রিটির একটা ভ্যালু আছে না, তারপরে খিলখিল হাসি। আনিস অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে রইল। ঘড়িতে 10:30 বাজে। বরযাত্রীরা তৈরি হয়েছে বিদায় নিতে। সবাই জরিকে ধরাধরি করে উঠোনে নিয়ে এলো। রাত জেল লোক সেখানে ভিড় করে আছে। যাবার আগে সবাই একটু কথা বলবে, 2-1টি কি আচার অনুষ্ঠানও আছে। আনিস জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। বরের সাজানো গাড়ি ব্যাক করে আরও পিছনে আনা হচ্ছে। গাড়িতে উঠতে যেন কনেকে হাঁটতে না হয়। উপর থেকে জরির ঝলমলে লাল শাড়ি খানিকটা চোখে পড়ে। খুব আগ্রহ নিয়ে আনিস সেদিকে তাকিয়ে রইল। যাবার আগে জরি নিশ্চয়ই ঘাড় ফিরিয়ে তাকাবে। আনিস, আনিস। কে? আমি টিঙ্কু মনি, আমি এসেছি। এসো এসো। তোমার ব্যথা কমেছে? কমেছে, আচ্ছা। সারাদিনের ক্লান্তিতে মেয়েটির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। চুল এলোমেলো। আজ কেউ তার দিকে নজর দেবার সময় পায়নি। আনিস তাকে কাছে টেনে নিল। জানালার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো টিঙ্কু, জরি চলে যাচ্ছে। টিঙ্কু সে কথায় কান দিল না। কাঁদো কাঁদো গলায় বলল, আমি ব্যথা পেয়েছি, হাত ভেঙে গেছে। আহা আহা, একটু হাতি হাতি খেলবে টিঙ্কু? না, আমার ঘুম পাচ্ছে। ছোট ছোট হাতে আনিসের গলা জড়িয়ে ধরে টিঙ্কু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগলো। বাড়ির আলোগুলি নিভে যেতে লাগলো। বাগানের গোলাপ আর হাসনাহেনা ঝাড় থেকে ভেসে এলো ফুলের সৌরভ। অনেক দূরে একটি নিশি পাওয়া কুকুর কাঁদতে লাগলো। তারও অনেক পরে আকাশে এক ফালি চাঁদ উঠল। তার আলো এসে পড়ল নিদ্রিত শিশুটির মুখে। জ্যোৎস্নালোকিত একটি শিশুর কোমল মুখ। তার চারপাশে কি বিপুল অন্ধকার। গভীর বিষাদে আনিসের চোখে জল এলো। যে জীবন দোয়েলের, ফড়িংয়ের, মানুষের সাথে তার কোনো কালই দেখা হয় না।